জেফার বাবা আলমগীরের জন্মস্থান চট্টগ্রামে। চাকরির সূত্রে তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আলমগীর সুফিয়া খানের কলিগ। সেই সাথে ওনার বড় মেয়ে জেফা রিদ আয়ানের সঙ্গে প্রাইমারিতে একই স্কুলেই পড়ত। জেফার বিয়ে হয়েছে, স্বামী আর একটা সন্তান আছে। আলমগীরের পুরো পরিবারকে সুফিয়া খান বিশেষ কারণে দাওয়াত করেছে। কারণ হলো আলমগীরের ছোট মেয়ে শুভার জন্য। আলমগীরের দুটো মেয়ে, ছেলে নেই। জেফা শুভর থেকে 11 বছরের বড়। জেফার জন্মের পর আলমগীরের স্ত্রীর কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসা, অনেক দোয়ার পর সুন্দরী দেখতে শুভার জন্ম হয়। তারপর আর সন্তান হয়নি আলমগীরের। আলমগীর সাহেবকে সব পরিবারে দাওয়াত দেন সুফিয়া খান, কিন্তু আলমগীর আর তার স্ত্রী জানান ওরা বিয়ের দিন আসবে। কিন্তু সুফিয়া খানের কথার মান রাখতে শুভাকে দিয়ে বড় মেয়ে জেফাকে পাঠান তিনি খান বাড়িতে। জেফার স্বভাব একটু চঞ্চল, কিন্তু শুভা শান্তশিষ্ট ভদ্র মেয়ে। যে যেটা বলে সেটাই মেনে চলে, বড়দের খুব সম্মান করে। শুভার বয়স 18 পেরোতে চলল। সে এবছর অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনায় ভালো স্টুডেন্ট। সুফিয়া খান শুভাকে ছোট থেকেই চেনে, দেখেছেন বেশ কয়েকবার আলমগীরের সঙ্গে সুফিয়া খানের অফিসে আসতে। আলমগীর মধ্যবিত্ত পরিবারের মানুষ। সুফিয়ার ছেলের জন্য বিয়ের প্রস্তাব ছিল স্বপ্নের মতো। রাদিফের জন্য সুফিয়া খান শুভাকে ঠিক করেছেন, এতে কারো আপত্তি নেই। সুভা রাদীপ দুজনকে চেনা জানার জন্য সুফিয়া খান আলমগীরকে বলে 3-4 দিন আগেই সুভাকে খানবাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার দিনটা গিয়ে আজ বুধবার পড়ল। রাত তখন 1:23। হৃদমায়া কাল বাংলাদেশে ফিরবে, এখন ফ্লাইটে আছে। খবরটা রাদীপ নিজেই জেনেছে আসিফের থেকে। আসিফ ঢাকায়, তার মানে হৃদও ঢাকায় নামবে। হয়তো কাল সময় নিয়ে চট্টগ্রাম ফিরবে। রাদীপ ক্লান্তিতে বাসায় ফিরে কলিং বেল চাপল। নিহাল খান 9টার দিকেই বাসায় ফিরে এসেছিলেন। রাদীফের একটু লেট হয়েছে, কারণ সে আজ কাজে আটকে ছিল। নিহাল খান রাদীপকে বলেছিল জেলামন্ত্রীর বাসায় দাওয়াত পৌঁছে দিতে, তাই রাদীফের দেরি করে ফেরা। বিয়ের আয়োজনের বাকি 2-3 দিন রাদীপ বাসায় থাকবে, কোথাও যাবে না। আসসালামু আলাইকুম। রিনরিনে গলার স্বরে সালাম পেয়ে রাদীফের ধ্যান ভেঙে ওপরে তাকাতেই মিষ্টি একটা মুখ চোখে পড়ল। রাদীপ কপাল কুঁচকে মেয়েটির সালামের উত্তর মনে মনে দিয়ে প্রকাশ্যে বলল, সরি, বাট আপনাকে চিনলাম না তো, কে আপনি? শুভা মাথার কাপড়টা টেনে পাশে সরে রাদীপকে ঘরে ঢোকার জায়গা করে দিয়ে কিছু বলবে, তার আগেই পেছন থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর স্বর। তিনি বললেন, তোমার আলমগীর চাচার ছোট মেয়ে শুভা ও। আলমগীর লোকটাকে রাদীপ চেনে, বেশ কয়েকবার সুফিয়া খানের অফিসে দেখেছিল। জেফাকেও চেনে, ছোটবেলায় ঈদের সঙ্গে একই স্কুলে পড়তো, কিন্তু কখনো শুভাকে দেখেনি। তাই রাদীপ বেশ একটা মনোযোগ দিল না। মায়ের কথার উত্তরে কিছু না বলে শুভাকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করল। শুভা দরজা লাগালো। সুফিয়া খান রাদীপকে বললেন, ফ্রেশ হয়ে নিচে এসো, খাবে? জি আচ্ছা। রাদীপ চলে গেল। সুফিয়া খান শুভাকে বললেন, তুমি গিয়ে ডাইনিংয়ে বসো, আমার তোমার সাথে কথা আছে। জি আচ্ছা। দুজনেই একই উত্তর দিল। সুফিয়া খান কি বলবে শুভা জানে না, তবে সে কথা মতো গিয়ে বসল। রাদীপ খাচ্ছে, শুভা বসে। সে আরও আগেই খেয়ে নিয়েছে। সুফিয়া খান মালাকে বলে পাকা আম কেটে দিলেন। শুভা ধীরে ধীরে সেগুলো খাচ্ছে। রাদীপ শুভা থেকে 2 চেয়ার পরে বসেছে। সুফিয়া খান শুভার মুখোমুখি আর রাদীপের পাশের চেয়ারে বসে বললেন, আমি তোমাদের দুজনের বিয়ের ডিসিশন নিয়েছি। এতে পরিবারের কারো কোনো অমত নেই। আশা করছি তোমাদের দুজনেরও অমত হবে না। আমি যতটুকু জানি এই বিয়েতে শুভারও কোনো অমত নেই। আমি আশা করব তুমিও মায়ের কথা রাখবে রাদীপ। দুজনের খাওয়া বন্ধ হয়ে গেল। লজ্জায় শুভার নত মস্তিষ্ক আরও নত হয়ে গেল। হাতের চামচ ফলের প্লেটের উপর রেখে হাত গুটিয়ে নিল শুভা। রাদীপ কয়েক সেকেন্ড খাওয়া থামিয়ে ফের খেতে শুরু করলো। খাওয়া শুরু করার পূর্বে চোখের পলকে একবার শুভাকেও দেখে নিল। মেয়েটা লজ্জায় হাঁসফাঁস করছে। রাদীপ ছোট উত্তরে সম্মতি দিয়ে বলল, তোমার ডিসিশনে আমার কোনো আপত্তি নেই। সুফিয়া খান ভেবেছিলেন রাদীপ রাজি হবে না, অস্বীকার করবে, কিন্তু তার কিছুই হলো না। রাদীপ রাজি হতেই সুফিয়া খান উঠে দাঁড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে দুজনকে একা থাকতে দিয়ে তিনি বললেন, দুজনে কথা বলো, পরিচিত হও, তাড়াহুড়ো নেই, সময় নাও। আমি তোমাদের উপর আমার ডিসিশন চাপিয়ে দিচ্ছি না। দুজন কথা বলে আমাকে নিজেদের মতামত জানাও। সুফিয়া খান চলে যেতেই অস্বস্তিকর পরিবেশটা আরও অস্বস্তিকর হয়ে উঠল। শুভার নত মস্তিষ্ক আরও নত হয়ে গেল। অতিরিক্ত অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। বিষয়টা রাদীপ না তাকিয়েও বুঝতে পারছে। রাদীপ অল্প কথায় ক্ষীণ স্বরে বলল, আপনি ঘরে যান, গিয়ে ঘুমান। এই কথাটার অপেক্ষাতেই ছিল হয়তো শুভা। রাদীপের বলার সঙ্গে সঙ্গেই চট করে উঠে দাঁড়ালো। চেয়ারটা হালকা শব্দ হলো ওঠাই। রাদীপের কথার উত্তর না দিয়ে তৎক্ষণাৎ হাঁটল শুভা। প্রথমে ধীর পায়ে, তারপর এক পর্যায়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। রাদীপ শুভার চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকালো। মেয়েটা চঞ্চল নাকি শান্তশিষ্ট বুঝল না, তবে শুভার দৌড়ে পালিয়ে যাওয়া দেখে রাদীপ ধরেই নিল মেয়েটা হয়তো চঞ্চল প্রকৃতির। মায়ের পছন্দের ওপর রাদীপের বিশ্বাস আছে।
সুফিয়া খানের মতো মানুষ কখনোই রাদিফের জন্য যাকে তাকে বাছাই করবেন না। এই মেয়েকে যদি রাদিফের জন্য ঠিক করা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই মেয়ে রাদিফের জন্য উত্তম হবে। রাদিফ নিজের পছন্দে একবার ঠকেছে, এবার মায়ের পছন্দে দেখতে চায় সে যেতে কিনা। তবে মেয়েটির সঙ্গে তারও একান্তে কিছু কথা আছে, সময় পেলে কাল সেরে নেবে। আয়ন বারান্দায় বসে আছে। জুই এতক্ষণ হাতের কাজগুলো সেরে বিছানা গুছিয়ে ঝাড়ু দিল। আয়ন বারান্দায় বসেছে ঘন্টা 3 বেশি হয়েছে। জুই হাতের কাজগুলো সেরে বারান্দার দরজায় দাঁড়িয়ে বলল, এত কি কাজ করছেন? আর কতক্ষণ লাগবে আপনার কাজ শেষ হতে? আয়ন ল্যাপটপে কিছু মেল চেক করছিল, রোগীদের পাঠানো রিপোর্ট রিডিং করছে। হুট করে ছুটি নেওয়ায় আয়নের ইমার্জেন্সি কিছু রোগী সিনিয়র ডাক্তারের কাছে রিকমেন্ড করতে হচ্ছে। সেই প্রসেসিংয়ে তার একটু লেট হয়ে গেল। আয়ন ল্যাপটপ থেকে ঘাড় ঘুরিয়ে জুয়ের দিকে তাকালো। জুয়ের মধ্যে বিবাহিত মেয়েদের হাবভাব স্পষ্ট। আয়ন চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে বলল, আপনি আমার কাছে আসুন জুই। কেন? তীক্ষ্ণ স্বরে বলল জুই। আয়ন পাল্টা জবাব দিয়ে বলল, নিজের বউকে কাছে ডাকতে আপনার কেনর উত্তর দিতে হবে জুই? আমি বিয়ে করেছি আপনার কেনর উত্তর দেওয়ার জন্য? জুই হেঁটে এসে আয়নের শরীর ঘেঁষে একই সোফায় বসল। জুই বলল, পুরুষ মানুষ বিয়েই করে বউদের কেনর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। জেনে বুঝে বিষ পান করবেন, আবার চাইবেন বিষ যেন ব্যথা না দেয়। এমন অযৌক্তিক চাওয়ার কোনো মূল্য আছে বলেন? তাহলে আপনি বিষ যদি ভাবেন তাহলে তাই। আয়ন দুষ্টু হেসে জুয়ের বাহুর সঙ্গে বাহু ঘেঁষে বলল, আমি তো আপনাকে মধু মনে করি জুই, খুব তৃপ্তি পাই আপনাকে পান করে। জুই কপাল কুচকালো। কথাটা কি আয়ন খোঁচা মারল নাকি বাজে ইঙ্গিতে বলল? জুই কপাল কুচকে আয়নের দিকে ঘুরে বসে বলল, আপনার নানি বলেছেন আমি যেন আলাদা শুই শুক্রবারে আমাদের বিয়ের পর্যন্ত। সেজন্য আপনার ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম। আমি আজ রাত থেকে নেহার সঙ্গে ঘুমাবো। আয়ন সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলল, তাহলে আমি কার সাথে ঘুমাবো? কেন একা ঘুমাবেন? বউ থাকতে একা কেন ঘুমাবো? আমার একা ঘুমানোর অভ্যাস নষ্ট হয়ে গেছে জুই, আপনি ছাড়া আমার রাতে একা ঘুম হবে না। জুই ঠাস করে উঠে দাঁড়াতে দাঁড়াতে কটাক্ষের গলায় বলল, ঘুম না হলে সারা রাত জেগে থাকবেন, তারপরে বড়দের কথা আমি অমান্য করব না। আয়ন খানিকটা রাগ আর বিরক্তিতে জুয়ের বাহু চেপে নিজের কাছে টেনে বলল, আপনারা সবাই মিলে আমার সাথে বাড়াবাড়ি করছেন জুই, আমি কিন্তু পরে কাউকে মানব না। বউ ছাড়া রাতে ঘুম আসে না আমার, সেটা আপনিও জানেন। আপনার কোথাও যাওয়া চলবে না, আপনি এখন আমার সাথে রুমে চলুন। আয়ন ধরার আগেই জুই লাফিয়ে উঠে দাঁড়ায়, দ্বিতীয় দৌড়ে ঘরের বাইরে। আয়ন পেছন থেকে রাগে চেঁচায়, জুই পালাবেন না, দাঁড়ান বলছি। জুই! খানবাড়ি বিয়ের আমোজে মজে, ফেয়ারি লাইটের আলোয় ঝলমল করছে চারপাশ। খানবাড়ির দারোয়ান থেকে কেয়ারটেকার পর্যন্ত বাদ যায়নি কেউ। সুফিয়া খান সকলকেই নতুন পোশাক কিনে দিয়েছে ছেলের বিয়ের জন্য। হৃদ মায়া আজ ভোররাতেই সিঙ্গাপুর থেকে ফিরেছে। মায়ের বিয়ের শপিং দেখার মতো ছিল। মনে হচ্ছিল হৃদ মায়ের জন্য সিঙ্গাপুরের গোটা শপিং মলই তুলে এনেছে বাংলাদেশে। মায়া এত শপিং করেও নারাজ। হৃদ মায়াকে নিয়ে হোটেল থেকে বের হয়নি, আর না মায়াকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিল। খাওয়া দাওয়া শেষে হৃদ মায়াকে নিয়ে হোটেলের নিচের লবিতে যায়। সেখানে একজন ডিজাইনার ও 3 জন সেলসগার্ল দ্বারা সাজানো হয়েছিল মায়ের জন্য গোটা আস্ত একটা শপিং মল। মায়াকে বলা হয়েছিল নিজের পছন্দ মতো সেখান থেকে শপিং করতে। প্রথমে মায়া নারাজ ছিল, কিন্তু হৃদের রাগান্বিত চোখের দৃষ্টিতে মায়া আর দ্বিমত করেনি। বিয়ের সব কেনাকাটা সেখান থেকেই করেছে। মায়া শুধু নিজের জন্য নয়, খানবাড়ির প্রতিটা সদস্যর জন্য শপিং করে এনেছে সিঙ্গাপুর থেকে। হৃদ মায়াকে নিয়ে সেই রাতেই ফ্লাইট করে বাংলাদেশে ফিরে ভোরে। হৃদ মায়া দুজনেই ঘরে। ওরা বাংলাদেশে ফিরেছিল ভোর 4টায়। বাড়ির সবাই তখন ঘুমে। কাজের মেয়ে মালা বাড়ির দরজা খোলে। মায়া মালাকে নিষেধ করেছিল বাড়ির কারো ঘুম ভাঙাতে। ঘরে ফিরে মায়া হৃদকে গোসলে দেখে কপাল কুঁচকায়। এই লোক এত গোসল কিভাবে করে? সকালে গোসল করে, রাতে গোসল করে, সময় পেলে বিকেলেও গোসল করে। এই লোক তো এভাবেই অসুস্থ হয়ে পড়বে। মায়েরা সিঙ্গাপুর থেকে আসার পথে হৃদ গোসল করে রেডি হয়েছিল। এই লোকের জন্য মায়াকেও গোসল করে রেডি হতে হয়েছিল, নয়তো এই লোক পছন্দ করে না মায়া গোসল না করে থাকলে। কিন্তু তাই বলে এই লোকের মতো বারবার গোসল মায়ের দ্বারা সম্ভব নয়। দিনে একবার গোসল দিয়েছে, মানে এটাই বেশ করেছে। এই লোকের মতো 3 বেলা গোসল করার রোগ নেই মায়ার। রাতে একবার মায়া গোসল করে বেরিয়েছিল, এখন আবার মায়াকে গোসল করার কথা এই লোক বললে মায়া সোজা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবে। যাও গোসল করে এসো। মায়া সবাই নিজের কানের দুল খুলছিল ড্রেসিং টেবিলের সামনে। হৃদ গোসল করে ফিরে মায়ের পেছনে দাঁড়ালো। খালি গা, ফর্সা বলিষ্ঠ শরীরে বিন্দু বিন্দু পানির কণা জমে, ভেজা চুল কপালে লেপটে, সাদা একটা তোয়ালে কোমরে বাঁধা, আরেকটা হাতে নিজের মাথার চুল ঘষতে ঘষতে মায়াকে গোসল করার কথা বলল হৃদ। মায়া যেন হৃদের কথাটা শুনতেই পায়নি। হৃদ ফের মায়ের নাম ধরে ডাকলো, হৃদ গোসলে যাও। মায়া কানের দুল ড্রেসিং টেবিলের ওপর রাখতে রাখতে বলল, আমি তোমার গোসল করি না, আমি একবেলা গোসল করলেই মনের শান্তি,
আমার আপনার মতো কোনো রোগ নেই যে সারাদিন ওয়াশরুমে পড়ে থাকবো আর গোসল করব। আমি শুধু হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, বুঝেছেন? হৃদের হাত থেমে যায় মায়ের কথায়। বেশ বিরক্ত চোখে মায়ের দিকে তাকায় সে। হৃদ কারোর সাথে নিজের বেড শেয়ার করা তো দূরে থাক, নিজের রুমে পর্যন্ত কাউকে জায়গা দেয়নি। রাদীপ কতবার চেষ্টা করেছে হৃদের রুমে ঘুমাতে, কিন্তু হৃদ জায়গা দেয়নি। সেখানে হৃদ খানের বউ নাকি অপরিষ্কার হয়ে ঘুরবে। হৃদ নাক ছিটকে বলল, মেজাজ খারাপ করবে না, যাও গোসল করে এসো হৃদ। পারবো না। হৃদের মুখের ওপর মায়া ঠাস করে না করে দিল। হৃদকে কেউ সচরাচর মুখে মুখে না করতে পারে না, সবাই ভয় পায়। কিন্তু হৃদ খানের একমাত্র বউ যে হৃদ খানকে ভয় পায় না, আবার মুখে মুখে না করে বসে। মায়ার না করার সাথে সাথে হৃদ হাতের তোয়ালেটা উড়িয়ে মায়ের মাথায় ফেলে চেপে ধরে। মায়া ছটফটিয়ে ওঠে আতঙ্কে। দুই হাতে নিজের মাথা তোয়ালে থেকে বের করতে চেয়ে হৃদকে বাধা দিয়ে চেঁচিয়ে বলল, এই কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। উফ, ব্যথা পাচ্ছি আমি। হৃদ হাতে মায়ের গলা পেঁচিয়ে চেপে ধরে বলল, আমার অবাধ্য বউ পছন্দ না হৃদ। মুখে মুখে তর্ক করলে দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দেব। বললেই হলো, দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দেবেন? আপনার এসব সস্তা কথাই। আমি আপনাকে ভয় পাই না, ছাড়ুন বলছি, ছাড়ুন। মায়া ছটফটিয়ে নিজেকে ছাড়াতে চায়। হৃদ দক্ষ হাতে মায়াকে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালে চেপে মায়ের মাথা ঢেকে রাখা তোয়ালেটা উড়িয়ে ফেলে ড্রেসিং টেবিলের ওপর থেকে ছোট একটা ছুরি তুলে মায়ের গলা বরাবর বসিয়ে দিয়ে বলে, আমিও চাই আপনি আমাকে ভয় না পান। যারা আমাকে ভয় পায় তাদের মেরে মজা পাই না। আপনার মতো সাহসী মানুষদেরই মেরে মজা পাওয়া যায়, বুঝেছেন? লড়াইটা তখন সমানে সমানে হয়। হৃদ গলায় ছুরি ধরতেই মায়া হকচকিয়ে ওঠে। এতক্ষণ তেড়ামি করলেও এখন ভয়ে সোজা হয়ে যায়। মায়া মনে করেছিল ও একটু তেড়ামি করলে হৃদ কিছুই বলবে না, অন্য সময়ের মতো এবারও ছাড় দেবে। কিন্তু হৃদ যে এখন তিলমিলিয়ে উঠবে মায়া বোঝেনি। মায়া ভয়ার্ত মুখে শুকনো ঢোক গিলে তাড়াহুড়োই বলল, জাস্ট কিডিং, জাস্ট কিডিং। আমি তো মজা করছিলাম আপনার সাথে, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, মজাও বোঝেন না। আপনার জাস্ট কিডিংয়ের চক্করে এক্ষুনি মারা পড়তেন ম্যাডাম। এমন মজা কেন করেন যাতে জান হারাতে হয়?